হ্যালো স্টুডেন্টস, আজ আমাদের টপিক আপেক্ষিক বেগ বা আপেক্ষিক ত্বরণ। যদি আজকের ক্লাস আমরা মন দিয়ে করি, ভালো করে শিখি, তাহলে আমরা বুঝতে পারবো বৃষ্টির সময় কোনো ব্যক্তি যখন হেঁটে যায় ছাতা নিয়ে, অবশ্যই ছাতা নিয়ে, তখন ছাতাকে সামনের দিকে একটু হেলিয়ে ধরতে হয়। যদি সামনের দিকে আমরা হেলিয়ে না ধরি তাহলে আমরা ভিজে যাব, অর্থাৎ বৃষ্টি আমাদের মুখের দিকে তীর্যকভাবে আসে। কেন আসে সেটা আজকের ক্লাসটা করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তোমরা অনেকে হয়তো ফিল করেছো বৃষ্টির সময় কেউ যদি বাইক নিয়ে যায় সামনের দিকটা ভিজে যায় বেশি, পেছনের দিকটা কম ভেজে। কেন হয় এটা? এর পেছনে লুকিয়ে আছে সুন্দর একটা ফিজিক্স। আবার এটাও তোমরা ফিল করেছো, ধরো তুমি একটা গাড়িতে যাচ্ছ, কোনো গাড়িতে যাচ্ছ, বৃষ্টি হচ্ছে, তখন মনে হয় সেই বৃষ্টি তীর্যকভাবে সামনের দিকে আসছে। কেন হয় এরকম সেটাও আমরা বুঝতে পারবো আজকের লেসন থেকে। ঠিক আছে, আবার এটাও বুঝতে পারবো যে কোনো চলন্ত গাড়িতে ধরো একটা পেন্ডুলাম ঝোলানো আছে, একটা গাড়িতে পেন্ডুলাম ঝোলানো আছে এবং গাড়িটা ত্বরণ নিয়ে সামনের দিকে যাচ্ছে। এই পেন্ডুলামটা পেছনের দিকে চলে আসে। কেন আসে সেটাও আমরা বুঝতে পারবো। আবার যদি গাড়ির ব্রেক কষা হয়, অর্থাৎ গাড়ির মধ্যে যদি মন্দন সৃষ্টি হয়, তাহলে সেই পেন্ডুলামটা সামনের দিকে চলে যায়, সামনের দিকে ঝুঁকে যায়। কেন হয় সেটা আমরা আজকের ক্লাস থেকে বুঝতে পারবো। তাই মন দিয়ে শোনো, প্রয়োজন হলে খাতা নিয়ে বসো, ফিল করো। ঠিক আছে, চলো শুরু করি। তাহলে আমাদের টপিক হচ্ছে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, আমি লিখছি আপেক্ষিক বেগ, ওকে, বা রিলেটিভ ভেলোসিটি। বাংলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইংলিশ টার্মগুলো খুব ভালো করে পড়তে হবে, কারণ যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে, নিট, আইআইটি জেই বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, সেসব ক্ষেত্রে ইংলিশ টার্ম আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ ইংলিশে কোশ্চেনগুলো থাকবে। এবং আরেকটা জিনিস, যখন 11-12 পর কলেজে উঠবে তখন কিন্তু ইংলিশেই পড়তে হবে। তাই ইংলিশ থেকে তুমি পেছনে সরতে পারবে না, তো তোমার খুব সুবিধা হবে বাংলার সঙ্গে সঙ্গে যদি তোমরা ইংলিশ টার্মগুলো জেনে যাও, তাহলে পরে গিয়ে কোনো অসুবিধা হবে না। চলো আপেক্ষিক বেগ কি একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো এইখান থেকে রাম আর শ্যাম, ঠিক আছে, রাম এবং শ্যাম, ভিএস, ওকে, এরা দুজন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। এবং ধরো আমি এইখানে দাঁড়িয়ে আছি, এটা আমি, ঠিক আছে, এটা আমি এখানে দাঁড়িয়ে আছি এবং রাম আর শ্যাম দৌড়াতে শুরু করলো। ধরে নাও রামের বেগ 40 কিমি/আওয়ার আর শ্যামের বেগ ধরে নাও 30 কিমি/আওয়ার, 30 কিমি/আওয়ার ধরে নাও। ঠিক আছে, বেশি কম হতেই পারে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার সাপেক্ষে রামের বেগ কত, 40 কিমি/আওয়ার। আমার সাপেক্ষে আমি স্থির কিন্তু এই জায়গাতে, এবং এরা দুজন একই দিকে দৌড়াতে শুরু করেছে। আমার সাপেক্ষে শ্যামের বেগ কত, 30 কিমি/আওয়ার, বুঝতেই পারছো। এবার যদি বলি শ্যামের সাপেক্ষে রামের বেগ কত, তাহলে তোমরা কি বলবে? শ্যাম পেছনের দিকে রয়েছে, 30 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, রাম 40 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, সামনের দিকে রয়েছে। তাহলে শ্যামের সাপেক্ষে রামের বেগ কত, এটা যদি বলি আমি, দুজনই কিন্তু গতিশীল। ঠিক আছে, তাহলে তোমরা কি বলবে? তোমার 40 থেকে 30 বাদ দেবে, 40 থেকে 30 বাদ দেবে, কি করবে? তাহলে আমি যদি বলি শ্যামের সাপেক্ষে রামের বেগ কত, তাহলে তোমরা কি করবে? এই বেগের একটা নাম দিচ্ছি আমরা, ওমেগা নাম দিলাম ধরো। তাহলে তোমরা কি করবে? রামের বেগ থেকে শ্যামের বেগ বাদ দেবে, অর্থাৎ 40 থেকে বাদ দিবে কি 30, কত থেকে? তাহলে রামের বেগ থেকে ভেলোসিটি অফ রাম মাইনাস ভেলোসিটি অফ শ্যাম, ঠিক আছে, ভেলোসিটি অফ শ্যাম, এটাই তো করবে। এবং উত্তর কত বেরোবে এখান থেকে? উত্তর বেরোবে 10। তাহলে তোমরা বলবে যে শ্যামের সাপেক্ষে রাম এগিয়ে আছে, কত বেগে এগিয়ে আছে? 10 কিমি/আওয়ার বেগে এগিয়ে আছে, সামনের দিকে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার যদি আমরা বলি
এটা কার সাপেক্ষে হলো? শ্যামের সাপেক্ষে হলো। ওকে, শ্যামের সাপেক্ষে হলো। এবার যদি বলি রামের সাপেক্ষে বেগ কত? রামের সাপেক্ষে, এবার দেখো রাম তো সামনের দিকে আছে, সামনের দিকে, শ্যাম পেছনের দিকে। রাম যদি দেখে শ্যামকে পেছনে দেখবে, তখন রামের মনে হবে শ্যাম পিছিয়ে আছে। কত বেগে পিছিয়ে আছে? এই 10 কিমি/আওয়ার বেগে পিছিয়ে আছে। তাহলে পিছিয়ে আছে মানে পেছনে, তাই তো? তাহলে আমরা যদি এখানে লিখি রামের সাপেক্ষে বেগটা লিখি, রামের সাপেক্ষে, ঠিক আছে, শ্যামের বেগ, শ্যামের বেগ, এটা ওমেগা দিয়ে লিখছি আমি, ওমেগা বা ডাব্লু। তাহলে তোমরা কি করবে? তোমরা হচ্ছে পিছিয়ে আছে শ্যাম, তাই না? তাহলে শ্যাম থেকে বাদ দেবে কি? রাম 40। তাহলে এটা হয়ে যাবে -10। এই মাইনাসটা কি বোঝাচ্ছে? যে রামের সাপেক্ষে শ্যাম পিছিয়ে আছে, পেছনে আছে। ঠিক আছে, তাহলে এখানে কি করলে দেখো তোমরা, ভেলোসিটি অফ শ্যাম থেকে বাদ দিলে ভেলোসিটি অফ রাম। ক্লিয়ার? এইবার খুব মন দিয়ে শুনবে, এই যে রামের সাপেক্ষে শ্যামের বেগ বা শ্যামের সাপেক্ষে রামের বেগ, দুজনেই গতিশীল থাকতে পারে। এই বেগটাকে বলবো আমরা আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। ভালো করে শোনো, আপেক্ষিক বেগ কী জিনিস? একটা গতিশীল বস্তুর সাপেক্ষে অপর কোনো গতিশীল বস্তুর বেগকেই বলবো আমরা আপেক্ষিক বেগ। বা এরকম হতে পারে, একটা স্থির বস্তুর সাপেক্ষে অপর কোনো গতিশীল বস্তুর বেগকেই বলবো আমরা আপেক্ষিক বেগ। যখন একজনের সাপেক্ষে আরেকজনের বেগকে আমরা কনসিডার করব, বিবেচনা করব, তখন সেই বেগটার নামই হচ্ছে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, তাহলে শ্যাম কিন্তু স্থিরও থাকতে পারতো, শ্যামের সাপেক্ষে আমি রামের বেগ বিবেচনা করতে পারতাম। আচ্ছা, এবার দেখো পৃথিবী, আমাদের ক্ষেত্রে কি হয়? পৃথিবী স্থির, আমাদের কাছে পৃথিবী কিন্তু স্থির। অ্যাকচুয়ালি পৃথিবী ঘুরছে, কিন্তু আমাদের কাছে মনে হয় কি পৃথিবী স্থির আছে। তাহলে পৃথিবীর সাপেক্ষে যখন কোনো বস্তুর বেগ বিবেচনা করা হয়, সেই বেগকে আমরা প্রায় প্রকৃত বেগ হিসাবে ধরে নিই, প্রকৃত বেগ। কিন্তু প্রকৃত বেগ বলে কিছু নেই, সবই আপেক্ষিক, সবই কি আপেক্ষিক। কিন্তু আমরা এই অধ্যায়ে পৃথিবীর সাপেক্ষে কোনো বস্তুর বেগ, ভূপৃষ্ঠের সাপেক্ষে কোনো বস্তুর বেগ, মাটির সাপেক্ষে কোনো বস্তুর বেগকে আমরা কি ধরবো? প্রকৃত বেগ হিসেবে ধরে নেব। এবার একটা গতিশীল বস্তুর সাপেক্ষে আর একটা গতিশীল বস্তুর বেগকেই বলবো আমরা কি আপেক্ষিক বেগ। এইবার ধরো রাম এইদিকে যাচ্ছে, ভেলোসিটি অফ রাম, আর শ্যাম এইদিকে যাচ্ছে, ভেলোসিটি অফ শ্যাম। এদের মধ্যে কিছু একটা অ্যাঙ্গেল রয়েছে থিটা। তাহলে বলো, তাহলে কি শ্যামের সাপেক্ষে রামের বেগ বা রামের সাপেক্ষে শ্যামের বেগ বের করতে পারতে কি? এখানে দুজন একই দিকে যাচ্ছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা = 0 ডিগ্রি। তাহলে তোমরা কি করলে? বাস সিম্পলি রাম থেকে শ্যাম বাদ দিলে বা শ্যাম থেকে রাম বাদ দিলে। কিন্তু এদের মধ্যে যদি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি না হয়, অন্য কোনো অ্যাঙ্গেল হয় 30 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি, তাহলে কি করতে? কিভাবে করতে? তাহলে আমরা এখানে ভেক্টরের সাহায্য নিতাম। কিসের সাহায্য নিতাম? ভেক্টরের সাহায্য নিতাম। কারণ অ্যাঙ্গেল বিভিন্ন হলে ভেক্টর চলে আসে, আর ভেলোসিটি বা বেগ তো ভেক্টর রাশি। তাই আমরা এখানে কিসের সাহায্য নিব? ভেক্টরের সাহায্য নিব। ওকে, আমরা ভেক্টর সাইনও দিয়ে দিলাম রামের মাথার উপর আর শ্যামের মাথার উপর। তো ইন দ্যাট কেস, এই ক্ষেত্রে আমরা কি করতাম দেখো, খুব ভালো করে বোঝো। যখন শ্যামের সাপেক্ষে রামের বেগ বা রামের সাপেক্ষে শ্যামের বেগ বের করতাম, তখন আমরা এই পন্থা অবলম্বন করতাম। এখানে কি করেছিলাম? শ্যামের সাপেক্ষে রামের বেগ, তখন এই জিনিসটাই করতাম, কিন্তু মাথায় ভেক্টর সাইন দিতাম। এই জায়গাটা দেখো, মাথায় কি দিতাম? ভেক্টর সাইন দিতাম। যখন রামের সাপেক্ষে শ্যামের বেগ বের করতাম, এই জিনিসটাই করতাম, কিন্তু মাথায় কি দিতাম? ভেক্টর সাইন দিতাম। তখন এটা কিন্তু সাধারণ যোগ হতো না বা সাধারণ বিয়োগ কিন্তু হতো না, ভেক্টর বিয়োগ হতো। তাই আমি এই ওপরের লাইনটাকে মিটিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আমরা কি করতাম? যদি আমাদের বের করতে হয় রামের সাপেক্ষে শ্যামের বেগ এবং রাম আর শ্যামের বেগের মধ্যে একটা অ্যাঙ্গেল রয়েছে, সেক্ষেত্রে আমরা এই বিয়োগটা করতাম, মাথায় ভেক্টর সাইন দিতাম। এখানেও মাথায় ভেক্টর সাইন দিতাম। ঠিক আছে, এখানেও কি করতাম? মাথায় ভেক্টর সাইন দিতাম। তাহলে দেখো এই জায়গাটা দেখো, যার সাপেক্ষে শ্যামের সাপেক্ষে, তাহলে শ্যাম বিয়োগ,
এখানে রামের সাপেক্ষে রাম বিয়োগ, ভালো করে বোঝো, এই লাইনটা বোঝো, যার সাপেক্ষে সেটাই কিন্তু বিয়োগ হচ্ছে। দেখো রামের সাপেক্ষে তাহলে বিয়োগ রাম, তারপরে এই জায়গাটা দেখো শ্যামের সাপেক্ষে বিয়োগ শ্যাম, তার যার সাপেক্ষে বিচার করবে সেটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে অন্যটা থেকে। ক্লিয়ার? তাহলে ইজিলি তোমরা এই আপেক্ষিক বেগ কিন্তু বের করতে পারবে। ঠিক আছে, যার সাপেক্ষে বিচার করবে সেটা কি বিয়োগ, শ্যামের সাপেক্ষে বিচার করলে শ্যাম বিয়োগ, রামের সাপেক্ষে বিচার করলে রাম বিয়োগ অন্যটা থেকে। এই হচ্ছে আপেক্ষিক বেগের ফান্ডা। এবার জাস্ট আমাদের ভেক্টর বিয়োগ করতে হবে। যদি আপেক্ষিক বেগ ওমেগার মান বের করতে হয় এবং ওমেগার দিক বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ভেক্টরের যোগ বিয়োগের প্রয়োজন হবে। চলো আমরা সেই বিষয়গুলোই দেখে নিই, কীভাবে আমরা আপেক্ষিক বেগের মান বের করতে পারবো, আপেক্ষিক বেগের দিক বের করতে পারবো, সেটা কিন্তু খুব ভালো করে বুঝবো। তারপরে আমরা যে শুরুতেই যে কোশ্চেনগুলো করেছিলাম সেই কোশ্চেনের আনসারগুলো খোঁজার চেষ্টা করব এই লেসন থেকে। ঠিক আছে, ধরো এটা কোনো একটা কণার বেগ, ধরো 1 নম্বর কণা, ভি বেগ কত বেগে যাচ্ছে, v1 বেগে যাচ্ছে। এটা 2 নম্বর কণা, v2 বেগে যাচ্ছে। ঠিক আছে, v2 বেগে যাচ্ছে। এদের মধ্যে অ্যাঙ্গেল ধরে নাও থিটা, ছবিটা বোঝো ভালো করে। তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত হবে দেখে নিই আমরা। তাহলে 1 এর সাপেক্ষে ধরো 1 এর সাপেক্ষে, ঠিক আছে, 2 এর বেগ, 2 এর বেগ, এটাকে বলবো আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি। এই বেগটার আমরা নাম দিলাম ওমেগা, ভেক্টর সাইন। কার সাপেক্ষে, 1 এর সাপেক্ষে, তাহলে 1 বিয়োগ, তাহলে 2 থেকে কি করব, 1 বিয়োগ করব। ক্লিয়ার? 2 থেকে 1 বিয়োগ করব। এবার এই ওমেগার মান কি হবে দেখো, ওমেগার মান তোমরা জানো বিয়োগফলের মান কি হয়। ঠিক আছে, v2 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার মাইনাস হবে এখানে 2 v1 v2 কি হবে, cos অ্যাঙ্গেল কত, থিটা, cos থিটা। ওকে, যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে cos 90 মান 0, তাহলে এই পার্টটা থাকবে না। ঠিক আছে, এবার এই ওমেগার ডিরেকশন কোন দিকে হবে, ওমেগার ডিরেকশনটা কোন দিকে হবে সেটা আমাদের বুঝতে হবে। ওকে, ওমেগা, আচ্ছা আগে আমরা ডায়াগ্রামের সাহায্যে ওমেগা কোন দিকে কাজ করছে সেটা বুঝি। মান তো সহজেই পেয়ে গেলাম, আমাদের এই বিয়োগফলটাকে টার্গেট করতে হবে। যদি আমাদের ডায়াগ্রাম আঁকতে হয়, এই বিয়োগটাকে টার্গেট করো, এটাকে টার্গেট করো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমরা শিখেছি ভেক্টর বিয়োগের ক্ষেত্রে v2 প্লাস মাইনাস v1 লিখতে পারি, তাই না, v2 প্লাস মাইনাস v1 লিখতে পারি, একই জিনিস। তাহলে আমরা কি করব, v2 সঙ্গে মাইনাস v1 যোগ করব, যোগ, এই মাঝখানে দেখতে পাচ্ছ যোগ। তাহলে প্লাস v1 এই দিকে, মাইনাস v1 কোন দিকে হবে, উল্টো দিকে হবে। তাহলে আমরা উল্টো দিকে একটা রেখা টানবো, এই যে উল্টো দিকে ডটেড রেখা টানলাম, দেখতে পাচ্ছ। আচ্ছা, এর দৈর্ঘ্য সেম হতে হবে, আর একটু বড় করলাম। আচ্ছা, এর অ্যারো এই দিকে আছে, এর অ্যারোটা আমি এই দিকে দেব। তাহলে আমি এই ডটেড লাইন যেটা দেখতে পাচ্ছ এটাকে বলতে পারবো মাইনাস v1। ক্লিয়ার? এবার আমরা এই মাইনাস v1 এর সঙ্গে v2 কি করব, যোগ করব। যোগ করার জন্য আমাদের কি করতে হয়, সামান্তরিক তৈরি করতে হয়, তাই না। আমি এটা মুছে দিচ্ছি, এই জায়গাটা আমাদের কাজে লাগবে। ক্লিয়ার? তো আমরা কি করব, সামান্তরিক তৈরি করব। সামান্তরিক তৈরি করলাম, এই হচ্ছে সামান্তরিক। আচ্ছা, এই v1 আর v2 এই পয়েন্টে যুক্ত আছে, আমরা এখানে কি করব, কর্ণ টানবো, কর্ণ টানলাম, সিম্পল জিনিস। এই কর্ণটা হয়ে যাবে, এটা হয়ে যাবে বিয়োগফল, v1 আর v2 বিয়োগফল, এটা হয়ে যাবে ওমেগা। ক্লিয়ার? আচ্ছা, ওমেগার ডিরেকশন কোন দিকে হবে, আমি ওমেগার ডিরেকশন কার সাথে ধরবো, ধরে নাও v2 সঙ্গে ধরছি। v2 যেদিকে কাজ করছে তার সঙ্গে ওমেগা ধরে নাও ফাই অ্যাঙ্গেলে রয়েছে, ফাই অ্যাঙ্গেলে ওমেগা কত অ্যাঙ্গেলে রয়েছে, ফাই অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে আমরা একটা ফর্মুলা পড়েছি ট্যান ফাই, আমরা ভেক্টর অধ্যায়ে পড়েছি ট্যান ফাই ইকুয়াল টু কী হবে, সামথিং বাই সামথিং হবে। ফর্মুলাটা একটু মনে করার চেষ্টা করো। দেখো এখানে কি হবে, এই জায়গাটা খুব গন্ডগোলিয়াস,
অনেকের ভুল হয়ে যায়, সূত্র মনে রাখতে পারে না। তাই আমি একটা ট্রিক বলে দিচ্ছি কিভাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে? একটা মেমোরি ট্রিক বলছি, খুব ভালো করে বুঝবে। এখানে দেখো এই ফাইটা কার সাথে লেগে আছে, ভি টু না ভি ওয়ান? বলো। ভি টুর সঙ্গে লেগে আছে। তাহলে এখানে ফাই লেগে আছে ভি টুর সঙ্গে, যুক্ত আছে কার সঙ্গে? ভি টুর সঙ্গে। মাথায় রাখবে এখানে ফাই এর সঙ্গে ভি টু যুক্ত আছে, আর ফর্মুলাতে গিয়ে এই ভি টু মুক্ত হয়ে যাবে, মুক্ত। তাহলে যুক্ত কে হবে? ভি ওয়ান। যুক্ত কে হবে? ভি ওয়ান। তাহলে ফাইয়ের সঙ্গে যুক্ত কে হবে? ভি ওয়ান। মানে অ্যাঙ্গেলের সঙ্গে যুক্ত কে হবে? ভি ওয়ান। মাথায় রাখবে। তাহলে এবার আমরা তো জানি এটা থিটার সাপেক্ষে প্রকাশ করতে হবে। ওপরে সাইন হবে সাইন থিটা, নিচে কি হবে? কস থিটা হবেই। ট্যান মানে কি? সাইন বাই কস। কিন্তু ট্যান ফাই এটা থিটা দিয়ে প্রকাশ করতে হবে, সাইন থিটা বাই কস থিটা। এটা জানা অ্যাঙ্গেল। ভি ওয়ান আর ভি টুর মধ্যে এই অ্যাঙ্গেলটা আমরা জানি, থিটাটা, ঠিক আছে? আমাদের ফাই বের করতে হবে, জানার সাহায্যে অজানা বের করতে হবে। ট্যান মানে কি? সাইন বাই কস, সাইন বাই উপরে সাইন নিচে কস দিতেই হবে। এবার অ্যাঙ্গেলের সঙ্গে এখানে যুক্ত আছে ভি টু, এবার যুক্ত করে দেবে এখানে ভি ওয়ানকে, বাস। এখানে অ্যাঙ্গেলের সঙ্গে কাকে যুক্ত করে দিবে? ভি ওয়ানকে। তাহলে এই জায়গাটা একটু বোঝার আছে, সূত্র সহজে মনে রাখতে পারবে। ট্যান আছে, সাইন বাই কস হবেই, জানা অ্যাঙ্গেল দিতে হবে এখানে থিটা, ঠিক আছে? এখানে যুক্ত আছে কে? এখানে যুক্ত আছে ভি টু, তাই ফর্মুলাতে যুক্ত কে হবে? ভি টু কিন্তু আর হবে না, ভি ওয়ান হবে। এই অ্যাঙ্গেলের সঙ্গে যুক্ত কে হবে? ভি ওয়ান। ভি ওয়ান অ্যাঙ্গেলের সঙ্গে যুক্ত হচ্ছে ভি ওয়ান, ভালো করে বোঝো। এখানে অ্যাঙ্গেলের সঙ্গে যুক্ত হচ্ছে ভি টু, ফর্মুলাতে অ্যাঙ্গেলের সঙ্গে যুক্ত হবে ভি ওয়ান, উল্টোটা। এবং ভি টু কী হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। এই ভি টু হয়ে যাবে মুক্ত। মুক্ত মানে এর সঙ্গে কোনো অ্যাঙ্গেল যুক্ত থাকবে না, এই ভি টু মুক্ত করে দিলাম, ঠিক আছে? যেহেতু এটি বিয়োগের সূত্র, মাঝখানে বিয়োগ সাইন দিয়ে দাও, হয়ে গেল। যদি যোগের সূত্র হতো মাঝখানে কী দিতাম? যোগ দিতাম। তো এইভাবে আমরা মনে রাখবো। আবার বলছি, খুব ভালো করে বোঝো। ট্যান ফাই বের করব, এই অ্যাঙ্গেলটা বের করব। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে কার অ্যাঙ্গেল? ওমেগা। ওমেগা হচ্ছে লব্ধি বা আপেক্ষিক বেগের অ্যাঙ্গেল। কার সাথে করেছে? ভি টুর সাথে করেছে, ঠিক আছে? ভি টুর সাথে করেছে, তার মানে অ্যাঙ্গেলের সঙ্গে ভি টু যুক্ত, ফর্মুলাতে গিয়ে ভি টু কি? মুক্ত হয়ে যাবে, ঠিক আছে? ভি টু মুক্ত, ক্লিয়ার? আচ্ছা, এবার তার মানে যুক্ত কী হবে? ভি ওয়ান। যুক্ত কী হলো? ভি ওয়ান। এই যে অ্যাঙ্গেলের সঙ্গে থিটা অ্যাঙ্গেলের সঙ্গে যুক্ত হলো, ঠিক আছে? উল্টোটা হবে, এখানে ভি টু ফাইয়ের সঙ্গে যুক্ত আছে, আর ফর্মুলা থেকে ভি ওয়ান যুক্ত হবে থিটার সাথে, উল্টোটা। অ্যাঙ্গেলের সঙ্গে যুক্ত হবে কিন্তু কার সাথে? ফাইয়ের সঙ্গে না, থিটার সাথে যুক্ত হবে। থিটা হচ্ছে জানা অ্যাঙ্গেল, ক্লিয়ার? আচ্ছা, কিন্তু সরাসরি যুক্ত হবে না। এই যেমন সরাসরি যুক্ত ছিল, মাঝখানে সাইন কস ছিল না, এই কিন্তু সরাসরি যুক্ত হবে না, সাইন আর কস দিয়ে যুক্ত হবে। দেখো ভি ওয়ান আর থিটার মাঝখানে কে আছে? সাইন। ভি ওয়ান আর থিটার মাঝখানে কে আছে? কস। সাইন কসের মাধ্যমে যুক্ত হবে, কেউ একটা যুক্ত করছে ওদের, ঠিক আছে? সাইন যুক্ত করছে কিংবা কস যুক্ত করছে। ওপরে যুক্ত করবে সাইন, নিচে যুক্ত করবে কে? কস। সাইন বাই কস ট্যান। আর ভি টু কী হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। আর যেহেতু এটি বিয়োগের ফর্মুলা, বিয়োগ থেকে আসছে যে বিয়োগ, ক্লিয়ার? তাই মাঝখানে একটা বিয়োগ সাইন, যে যোগ হতো যোগ সাইন দিতাম। তো এই হচ্ছে আপেক্ষিক বেগের মান আর আপেক্ষিক বেগের দিক, ঠিক আছে? যদি আমরা ফাই অ্যাঙ্গেল জেনে যাই তাহলে কিন্তু আমরা দিকটাও পেয়ে গেলাম। আচ্ছা, তোমাদের এইভাবে এই বড় এই সূত্রটা, ট্যান ফাই সূত্রটা মনে রাখতে হবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বলতে পারি, আরও একটা উদাহরণ দিয়ে বলবো তোমাদের, কোনো অসুবিধা নেই। দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ঠিক আছে? এদের মধ্যে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা বা অন্য কোনো অ্যাঙ্গেল দিতে পারো, আলফা দাও, কোনো অসুবিধা নেই, আলফা দাও, ঠিক আছে? আমাদের শুধু ট্রিকটা মনে রাখতে হবে। এবার সামান্তরিক তৈরি করো, করলাম। এই সামান্তরিকের কর্ণটা হয়ে যাবে লব্ধি, এই লব্ধি, এটা সি ধরো। এবার কোনো একটা ভেক্টরের সঙ্গে এ আর বি এর সঙ্গে এই লব্ধির একটা অ্যাঙ্গেল তৈরি করে দাও। ধরো আমি এই ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল তৈরি করলাম, অ্যাঙ্গেলের নাম দিলাম থিটা। কী নাম দিলাম? থিটা। তাহলে এই লব্ধির যে অ্যাঙ্গেল, তার আমি সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট বের করব, ট্যান থিটা বের করব। আমাকে থিটা বের করতে হবে। যদি থিটা বের করতে পারি তাহলে বলতে পারো বি এর সঙ্গে সি অর্থাৎ লব্ধি থিটা অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে এটা ট্যান মানে কি? তুমি জানো সাইন বাই কস হবে, সাইন ওপরে হবে, নিচে কস হতেই হবে, তাহলে তো ট্যানের ব্যাপারটা আসবে, ক্লিয়ার হলো। আচ্ছা,
এখানে জানা অ্যাঙ্গেল কোনটা? আলফা আলফা। আচ্ছা, আরেকটা জিনিস, এই থিটার সঙ্গে মানে অ্যাঙ্গেলের সঙ্গে বি যুক্ত আছে, বি যুক্ত ফর্মুলাতে গিয়ে কী হবে? বি মুক্ত হয়ে যাবে, বি মুক্ত হয়ে গেল। তাহলে যুক্ত কে হবে? এই থিটার সঙ্গে অ্যাঙ্গেলের সঙ্গে যুক্ত কে হবে? এ। তাহলে এ যুক্ত করে দাও, এ যুক্ত করে দিলাম, ঠিক আছে। এবং এখানে অ্যাঙ্গেল কোনটা হবে? এখানে এ থিটার সঙ্গে সরাসরি যুক্ত ছিল, কিন্তু এ যুক্ত হবে আলফার সাথে, এ বি এর মধ্যে যে অ্যাঙ্গেল তার সঙ্গে যুক্ত হবে, অন্য অ্যাঙ্গেলের সঙ্গে যুক্ত হবে, জানা অ্যাঙ্গেলের সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এখানে কি করবে? আলফা করে দাও। আর এটা যোগের ফর্মুলা, তাই এখানে যোগ, বাস হয়ে গেল। তো এইভাবে তোমরা এই সূত্রটাকে মনে রাখতে পারো। চলো এইবার আমরা বুঝবো যে বৃষ্টি যখন উলম্বভাবে নিচে পড়ে, খাড়াভাবে নিচে পড়ে, তখন বৃষ্টি কেন বেঁকে যায়। আর বৃষ্টি বেঁকে যায় বলে আমাদের ছাতাকে সামনের দিকে ধরতে হয়, তাই না? বৃষ্টি বেঁকে যায় বলে ছাতাকে আমাদের সামনের দিকে ধরতে হয়। তাই বৃষ্টি কেন বেঁকে যায় সেই ব্যাপারটা বুঝবো। অ্যাকচুয়ালি এখানে লুকিয়ে আছে বৃষ্টির আপেক্ষিক বেগ। ব্যক্তি যখন, যে ব্যক্তিটা হেঁটে যাচ্ছে, যে ফিল করছে যে বৃষ্টি তির্যকভাবে পড়ছে, সেই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করব। যদি বেগ বের করি এবং একটা ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে বৃষ্টি তির্যকভাবে আসছে আমাদের দিকে, মুখের দিকে, তখন ছাতাকে সামনের দিকে হেলিয়ে ধরছে। অর্থাৎ ধরে নাও কেস নাম্বার ওয়ান আলোচনা করব আমরা। ধরো এটা ভূপৃষ্ঠ, ঠিক আছে, ভূপৃষ্ঠ, ওকে, ভূপৃষ্ঠ দেখতে পাচ্ছ। আচ্ছা, একজন ব্যক্তি আছে এবং ও স্থির আছে, স্থির মানে ভূমিতে দাঁড়িয়ে আছে, ওর কাছে একটা ছাতা আছে। আর বৃষ্টি, এটা ধরো মেঘ, মেঘ থেকে বৃষ্টি পড়ছে নিচের দিকে, উলম্বভাবে নিচের দিকে পড়ছে, খাড়াভাবে নিচের দিকে পড়ছে, এটা বৃষ্টি, রেন, ঠিক আছে, বৃষ্টি পড়ছে নিচের দিকে। তাহলে ও কিন্তু বৃষ্টিকে নিচের দিকেই পড়তে দেখবে যদি স্থির থাকে ব্যক্তি, তাহলে বৃষ্টিকে নিচের দিকেই পড়তে দেখবে এবং সেই ক্ষেত্রে ও কিন্তু ছাতাটাকে এইভাবে ধরবে। আমি একটা ছাতার ছবি আঁকলাম, এইভাবে ছাতাটাকে ধরবে, মানে উপরেই খাড়াভাবে ধরবে, ছাতাটাকে খাড়াভাবে ধরবে এবং বৃষ্টি এসে এই ছাতার উপর গিয়ে পড়বে। ক্লিয়ার? তো এই ছিল স্থির যখন থাকবে। এবার যদি ও গতিশীল হয়, কেস টু দেখো, যদি গতিশীল হয়, ঠিক আছে, অর্থাৎ এইটা মেঘ দেখতে পাচ্ছ, মেঘ থেকে উলম্বভাবে নিচের দিকে খাড়াভাবে বৃষ্টি পড়ছে, রেন ড্রপ হচ্ছে। এবার এটা হচ্ছে ভূপৃষ্ঠ এবং ব্যক্তি এবার কিন্তু সামনের দিকে হেঁটে যাচ্ছে, বুঝতে পারলে? সামনের দিকে এবার যাচ্ছে, ব্যক্তি এবার সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে, কিছু একটা বেগ নিয়ে যাচ্ছে, ধরো ইউ বেগে যাচ্ছে। এবার ও দেখবে বৃষ্টি অ্যাকচুয়ালি পড়ছে উলম্বভাবে নিচের দিকে, আসলেই পড়ছে, কিন্তু যখন ও হেঁটে যাবে সামনের দিকে, ওর বেগটা কোন দিকে? বেগটা হচ্ছে সামনের দিকে, এই দিকে বেগ। তখন ও দেখবে বৃষ্টিটা পড়ছে এইভাবে, দেখবে মনে হবে ওর, কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি কিভাবে পড়ছে? উলম্বভাবে নিচের দিকে পড়ছে। ও যে থেমে যায়, আবার দেখবে উলম্বভাবে নিচের দিকে বৃষ্টি পড়ছে। ধরে নাও কোনো বায়ু প্রবাহ নেই, এখানে বায়ু প্রবাহকে আমরা উপেক্ষা করব, ঠিক আছে। এবার ও যদি সামনের দিকে আবার হাঁটতে শুরু করে, আবার দেখবে বৃষ্টি সামনের দিক থেকে আসছে, মানে মনে হবে এটা আপাত বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ, ঠিক আছে। তখন ও কী করবে? নিজেকে বাঁচার জন্য বৃষ্টি থেকে সামনের দিকে ছাতাটাকে ধরবে। ক্লিয়ার? তো এই হচ্ছে ফান্ডা, এই হচ্ছে রিয়েলিটি, বাস্তব দৃষ্টান্ত। এর পেছনে ফিজিক্সটা কি সেটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এখান থেকে অনেক রকম কোশ্চেন দেয়, তো কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা এবার বুঝে নেব যে কেন ছাতাকে সামনের দিকে একটু ঝুঁকিয়ে ধরতে হয়, বা বৃষ্টি কেন তির্যকভাবে আমাদের মুখের দিকে এসে হিট করে, সেটা আমরা বুঝব। ক্লিয়ার? তো ধরে নাও, খুব ভালো করে জায়গাটা বুঝতে হবে, আমি এই দিকে আঁকছি, ধরে নাও এই দিকে, এই রেখা বরাবর, অনুভূমিক রেখা বরাবর ব্যক্তি গতিশীল এবং ব্যক্তির বেগ ভেলোসিটি অফ ম্যান vm দিলাম, ঠিক আছে, মাথায় অ্যারো দিলাম কারণ ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি। বৃষ্টি ওপর থেকে
ওপর থেকে নিচে পড়ছে, এই ডটের লাইন বরাবর নিচে পড়ছে, তাহলে ব্যক্তির দিকের সঙ্গে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। ঠিক আছে, নিচের দিকে পড়ছে, আমি নিচের দিকে একটা ভেক্টর তৈরি করলাম। এইটা কি, এটা হচ্ছে ভেলোসিটি অফ রেন, VR। ঠিক আছে, তাহলে আমি একটু লিখে দিচ্ছি ভিএমটা কি। ভিএম হলো ব্যক্তি বা যে হেঁটে চলেছে ব্যক্তির বেগ। ক্লিয়ার? ভিআরটা কি? ভিআর হচ্ছে বৃষ্টির বেগ, প্রকৃত বেগ, কিন্তু এগুলো প্রকৃত বেগ মানে পৃথিবীর সাপেক্ষে বৃষ্টির বেগ। এইবার আমি বের করব ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? আপেক্ষিক বেগ, এদিকে দিচ্ছি। ঠিক আছে, এবং এই বেগের নাম যদি ওমেগা ধরি আমরা, তাহলে ওমেগা ইকুয়াল টু কি পাবো? আমরা কি করব, যার সাপেক্ষে সেই বিয়োগ, ব্যক্তির সাপেক্ষে তাহলে ব্যক্তি বিয়োগ মানে ম্যান বিয়োগ, কার থেকে? বৃষ্টি থেকে, রেন থেকে। তাহলে এইটা আমাদের করতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটাই কিন্তু আমাদের বুঝতে হবে, এই জায়গাটাই বোঝার। বাকিগুলো তোমরা শিখেছো, বিয়োগ তোমরা শিখেছো, ডায়াগ্রাম অঙ্কন করা তোমরা শিখেছো। এবার আমরা কিভাবে ডায়াগ্রাম করব? এম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ভিআর প্লাস মাইনাস ভিএম লিখতে পারি। তার মানে ভিআর এর সঙ্গে মাইনাস ভিএম কি আছে? যোগ আছে, যোগ। তাহলে ভিএম তো এই দিকে, মাইনাস ভিএম কোন দিকে? উল্টো দিকে। তাহলে উল্টো দিকে হচ্ছে মাইনাস ভিএম, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ভিএম। ওকে, আর প্লাস ভিএম ডান দিকে, মাইনাস ভিএম বাম দিকে। এবার এই মাইনাস ভিএম এর সঙ্গে ভিআরকে যোগ করব। যোগ করার জন্য আমাদের কি করতে হয়? সামান্তরিক তৈরি করতে হয়। যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাই এটা সামান্তরিক হবে না, এটা হয়ে যাবে আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে এই যে কর্ণ, এইটা থেকে আমরা একটা কর্ণ তৈরি করব। এই ছেদবিন্দু ভিআর আর ভিএম এর ছেদবিন্দু থেকে একটা কর্ণ তৈরি করব। এই কর্ণটা হয়ে যাবে আপেক্ষিক বেগ। ঠিক আছে, তাহলে আমরা আপেক্ষিক বেগ পেয়ে গেলাম। অর্থাৎ ব্যক্তি যাচ্ছিল এই দিকে, সামনের দিকে, তা বৃষ্টি এইভাবে আসছে। বৃষ্টি কিভাবে আসছে? এইভাবে আসছে, এই দিকে আসছে। দেখো বৃষ্টি মানে ব্যক্তি যে বেগটাকে ফিল করবে, বৃষ্টির যে বেগটাকে ফিল করবে সেটা হচ্ছে ওমেগা। ব্যক্তি কিন্তু ভেলোসিটি অফ রেন মানে এই বেগটাকে ফিল করবে না, অনুভব করবে না, ও করবে ওমেগাটাকে ফিল। তাহলে ওমেগা কোন দিকে আছে? এইভাবে আসছে। তাহলে ব্যক্তি যাচ্ছে সামনের দিকে আর ওমেগা আসছে এইদিকে, এটাই তো ওমেগা। ঠিক আছে, তো উলম্বের সঙ্গে ওমেগা কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি করলো। এই যে উলম্ব রেখা, এই উলম্ব রেখার সঙ্গে এই ওমেগা একটা অ্যাঙ্গেলে বেঁকে গেল। এই অ্যাঙ্গেলটার নাম দিয়ে দাও কিছু একটা, ধরে নাও ফাই। ফাই অ্যাঙ্গেলে বেঁকে গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও ফাই হবে। বুঝতেই পারছো এটা বিপরীত কোণ। ঠিক আছে, তাহলে আমাদের এই ফাই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তার আগে আমরা বের করে নেব ওমেগার মান। ওমেগা শুধুমাত্র মান বের করব, অ্যারো দেব না। মান বের করতে গেলে আমাদের প্রয়োজন কি? দেখো, ভিআর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার মান বের করা জানো, প্লাস দেখো 2 ভিআর ভিএম কস। এবার ভিআর আর ভিএম এর মধ্যে অ্যাঙ্গেল কত? এই ভিএম আর ভিআর, এই ভিএম আর ভিআর এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাই আমরা এখানে কি দিব? 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত? এই পুরোটা শূন্য হয়ে যাবে, পুরোটা শূন্য হয়ে যাবে। কারণ কস 90 ডিগ্রি মানে শূন্য, শূন্য ইন্টু সামথিং শূন্য। তার মানে ওমেগা ইকুয়াল টু বেরোবে √। ঠিক আছে, এটা হচ্ছে ওমেগার ভ্যালু। ওকে, তা ওমেগা মানে আপেক্ষিক, বৃষ্টির আপেক্ষিক বেগের মান কত এটা মনে রাখতে হবে। আমরা কিন্তু আর কস বসাবো না, আমরা ডাইরেক্ট এরপর থেকে এটাই লিখবো, ভেলোসিটি অফ রেনের স্কোয়ার প্লাস ভেলোসিটি অফ ম্যানের স্কোয়ার, তার রুট, আন্ডার রুট ভেলোসিটি অফ রেন স্কোয়ার প্লাস ভেলোসিটি অফ ম্যান স্কোয়ার। এইবার আমাদের বুঝতে হবে যে উলম্বের সাথে বৃষ্টি কত কোণে বেঁকে গেল, সেটা ডিপেন্ড করবে এই ব্যক্তির বেগ আর বৃষ্টির বেগের উপর। ঠিক আছে, চলো আমরা সেইটা এবার বের করবো। দেখো tan phi বের করতে হবে আমাদের। এর জন্য কি করতে হবে? tan phi বের করতে হবে। tan phi
tan phi মানে এবার ভেরি ইজি, এখানে আমাদের ওই বড় ফর্মুলার দরকারই নেই, আমরা ছোটোভাবে ভাববো। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখতে পাচ্ছ ওই ফাইয়ের উল্টো দিকের বাহুটা, এটা ভিএম হলো, এটাও কি হবে ভিএম, ঠিক আছে। এই উপরেরটা ভিএম হলে এর নিচেরটাও কি হবে, এইটা ভিএম হলে এটাও ভিএম, বিপরীত বাহু আয়তক্ষেত্রের, ঠিক আছে। তো ফাইয়ের উল্টো দিকের যে বাহুটা সেটা হচ্ছে লম্ব। এবার tan phi মানে লম্ব বাই কি জানি, ভূমি, ভিএম। আর ভূমি কোনটা হবে, এইটা হবে, এই ভিআর। আবার বলছি নিজেরাই তোমরা ছবি আঁকো, এই ডায়াগ্রামটা অঙ্কন করো এবং নিজেরা এই ভ্যালুগুলো পুট করো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে tan phi = কি, লম্ব বাই ভূমি, ফাইয়ের উল্টো দিকেরটা লম্ব আর ভূমি হচ্ছে এটা। আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কিন্তু ভাবছি, ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা tan phi এর ফর্মুলা পেয়ে গেলাম। যদি আমরা এই ভ্যালুগুলো জানি, ব্যক্তির বেগ, বৃষ্টির বেগ, বসিয়ে আমরা কিছু একটা মান পাবো, আমরা এখান থেকে ফাই ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। তো এবং আমরা অঙ্কের মাধ্যমে সেটা বুঝবো ধীরে ধীরে, শেষের দিকে কয়েকটা অঙ্ক করব। তো এটা আপাতত মনে রাখো। তাহলে এই ফর্মুলাটা কী করে মনে রাখবে, যদি ডিরেক্ট মনে রাখতে হয়, ওপরে ম্যান নিচে রেন, উপরে ম্যান নিচে রেন। যখন ওপরে ম্যান নিচে রেন, সবার উপর মানুষ সত্য, তার উপর কেউ নাই, তাহলে সবার উপর কে আছে, মানুষ, ম্যান, আর নিচে আছে কি, বৃষ্টি, মানুষ সবার উপর, মানুষ সত্য, ঠিক আছে। চলো এবার এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখে নেব, এবার আমরা আর একটা ঘটনা দেখব, আপেক্ষিক ত্বরণ। আপেক্ষিক বেগ তো হয়ে গেল, ঠিক আছে। এবং এই কারণে দেখতে পেলাম যে বৃষ্টি বেঁকে যাচ্ছে, তাই না, সামনের দিকে বেঁকে যাচ্ছে, সেটা আপেক্ষিক বেগের জন্য হচ্ছে। তোমরা এখান থেকে কি কি ব্যাখ্যা করতে পারবে? কোশ্চেন কি কি দেয় পরীক্ষাতে? বলতে পারে যে চলন্ত গাড়িতে বসে থাকা ব্যক্তি উলম্বভাবে পতনশীল বৃষ্টিকে তির্যকভাবে পড়তে দেখে কেন, এটা একটা কোশ্চেন। কোনো গাড়ির একটা বৃষ্টির সময় গাড়ি চলছে, ঠিক আছে, এবার উলম্বভাবে পতনশীল বৃষ্টির মধ্যে দিয়ে চলছে, গাড়ির সামনের কাচ বেশি ভেজে পেছনের কাচ কম ভেজে কেন, এটা একটা কোশ্চেন হতে পারে। তো এরকম ধরনের কোশ্চেন দিতে পারে। ওই যুক্তি দেওয়ার সময় তোমরা কি করবে, ওই ডায়াগ্রাম অঙ্কন করে দেখাবে, অ্যাঙ্গেলটা বের করে, tan phi বের করে দেখাবে যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলের জন্য বৃষ্টি কী হচ্ছে, বেঁকে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আপেক্ষিক ত্বরণ, ধরো দুটো বস্তু যাচ্ছে একই রকমভাবে, ওকে, এটা প্রথম বস্তুর ত্বরণ a1, দ্বিতীয় বস্তুর ত্বরণ হচ্ছে a2, একই রকমভাবে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। তাহলে 1 নং বস্তুর সাপেক্ষে একের সাপেক্ষে 2-এর ত্বরণ, এই ত্বরণের নাম যদি এ দিই আমরা, যার সাপেক্ষে সেটা বিয়োগ, 1-এর সাপেক্ষে 1 বিয়োগ, তার থেকে 2 থেকে বিয়োগ, ঠিক আছে। এই তো বাস, এটা হচ্ছে আপেক্ষিক ত্বরণ। বাকি জিনিসগুলো সেম, বেগ আর ত্বরণ সেম, শুধু বেগের জায়গায় আমরা এখানে কী করবো, ত্বরণের মানটা লিখবো বা ত্বরণের ভ্যালুটা বসাবো, ঠিক আছে। তো ত্বরণ দেওয়ার কিছু বলছি না আমি। এবার এর একটা অ্যাপ্লিকেশন আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো একটা গাড়ি প্রচণ্ড বেগে যাচ্ছে, ধরে নাও এই হচ্ছে গাড়ি, ওকে, এই গাড়ি তোমরা নিজেদের মতো করে একটা ভালো গাড়ি এঁকে নাও। এই গাড়ি থেকে একটা সুতোর সাহায্যে একটা পেন্ডুলাম ঝুলছে। গাড়ি যখন স্থির ছিল পেন্ডুলামটা এইভাবেই ছিল। এবার গাড়ি সামনের দিকে একটা ত্বরণ নিয়ে যেতে শুরু করলো, এই ত্বরণ নিয়ে চলতে শুরু করলো। এইবার এই বস্তুর উপর দুটো ত্বরণ কাজ করছে। একটা তো এ ত্বরণ, গাড়ির ত্বরণ, এই যে পিণ্ডটা দেখো, গাড়ির ত্বরণ সামনের দিকে, একটা ত্বরণ কাজ করছে জি, অভিকর্ষজ ত্বরণ। এইবার এই গাড়ির সাপেক্ষে ঠিক আছে, এর ত্বরণটা কত হবে, এই বস্তুর ত্বরণ কত হবে, বা এই অভিকর্ষজ ত্বরণটা কত হবে। তাহলে দেখো এমনি অ্যাকচুয়ালি যে কোনো বস্তুর উপর ত্বরণ কত, অভিকর্ষজ ত্বরণ যে কোনো বস্তুর উপর অল টাইম কাজ করে এটা, সেটা নিচের দিকে। এবার যখন গাড়ি চলতে শুরু করবে এর সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে মানে ব্যক্তির সাপেক্ষে, ব্যক্তির সামনের দিকে যাচ্ছে, এখানে গাড়ির সামনের দিকে যাচ্ছে, গাড়ির সাপেক্ষে এই বস্তুর ত্বরণ কত হবে সেটা আমরা বের করি, বা অভিকর্ষজ ত্বরণ কত হবে।
তাহলে লিখছি গাড়ির সাপেক্ষে অভিকর্ষজ ত্বরণ আমরা ক্যালকুলেট করব, বা পৃথিবীর ত্বরণ ক্যালকুলেট করব, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, ও প্রকৃত অভিকর্ষজ ত্বরণ কিন্তু জি। আর যখন গাড়ির সাপেক্ষে ক্যালকুলেট করব তাহলে এই অভিকর্ষজ ত্বরণ নাম দিচ্ছি এ প্রাইম কত হয়ে যাবে, বা জি প্রাইম নাম দিতে পারি, যেহেতু অভিকর্ষজ ত্বরণ বলছি গাড়ির সাপেক্ষে। অ্যাকচুয়ালি পৃথিবীর সাপেক্ষে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কত জি। এবার গাড়ির সাপেক্ষে কত হয়ে যাবে সেটা, তাহলে আমরা গাড়ির সাপেক্ষে গাড়ি বিয়োগ করব, গাড়ির ত্বরণ কত এ বিয়োগ করব কার থেকে, প্রকৃত অভিকর্ষজ ত্বরণ থেকে বিয়োগ করব। তাহলে এটাকে আমরা জি দিয়ে লিখছি, ওকে, জি দিয়ে লিখছি। তাহলে এটা পেলাম। এর মান কত হবে দেখো, এর মান জি প্রাইম, এর মান হয়ে যাবে √g² প্লাস a স্কোয়ার প্লাস 2ab cos θ হবে না, কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, cos 90 মান কত 0, তাই হবে না। তাহলে এইটা এবার দেখো, এই গাড়ির সাপেক্ষে ত্বরণটা কিন্তু বেড়ে গেল, ভালো করে বুঝবে। গাড়ির সাপেক্ষে এই বস্তুর ত্বরণ কিন্তু বেড়ে গেল, বা এই তুমি যে গাড়িরও ত্বরণ বলো, গাড়ির সাপেক্ষে অভিকর্ষজ ত্বরণে গাড়ির উপরও কাজ করবে, সেটাও কিন্তু বেড়ে গেল। জি প্লাস সামথিং তার রুট, এটা কিন্তু বেড়ে যাবে, জি এর থেকে বেশি হবে। জি এর মান ধরে নাও 10, 10-এর থেকে কিন্তু এটা বেশি হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই গাড়ির তখন গাড়ির ধরো ত্বরণ এই নিচে কাজ করছিল, প্রকৃত ত্বরণ মানে অভিকর্ষজ ত্বরণ নিচে কাজ করছিল, এখন কোন দিকে কাজ করবে, এখন পেছনের দিকে কাজ করবে। মানে এই ডায়াগ্রাম আঁকলে আমরা বুঝতে পারবো, ধরো এইদিকে, জি এইদিকে, ক্লিয়ার, এইদিকে আমাদের জি মাইনাস এ বের করতে হবে, মাইনাস এ কোন দিকে, উল্টো দিকে, মাইনাস এ এইদিকে। তাহলে আমরা কি করব, সামান্তরিক তৈরি করব একই রকমভাবে, আর এই কর্ণ আঁকবো, কর্ণ। ঠিক আছে, এই কর্ণ আঁকলাম, তাহলে এই কর্ণটা হয়ে যাবে জি প্রাইম, এই যে জি প্রাইম, ক্লিয়ার। তার মানে আমি দেখতে পাচ্ছি উলম্বের সঙ্গে ত্বরণটা কিন্তু তির্যক হয়ে গেল, তির্যক মানে কোন দিকে, পেছনের দিকে কাজ করছে। দেখো পেছনের দিকে কাজ করছে, ত্বরণ জি প্রাইমটা পেছনের দিকে কাজ করছে, এই বস্তুর উপর পেছনের দিকে কাজ করছে, সেই জন্য বস্তুটা কি হবে, পেছনের দিকে হেলে যাবে, তখন বস্তুটা এরকম হয়ে যাবে, পেন্ডুলামটা এরকম হয়ে যাবে। এটা উলম্ব রেখা, উলম্ব রেখার সঙ্গে একটা সার্টেন অ্যাঙ্গেলে কি হবে, ও বেঁকে যাবে, পেছনের দিকে ঝুঁকে পড়বে। কোশ্চেন বলেছিলাম যে ত্বরণ সহ গতিশীল গাড়িতে থাকা পেন্ডুলাম পেছনের দিকে ঝুঁকে যায় কেন, তার কারণ কিন্তু এটা, এই যে ত্বরণটা এইভাবে বেঁকে গেল, কত অ্যাঙ্গেলে বেঁকে গেল দেখো, থিটা অ্যাঙ্গেলে বেঁকে গেল, তাই না। তাহলে পেছনের দিকে এই পেন্ডুলাম বেঁকে যাবে, তার মানে অ্যাকচুয়ালি সামনের চাকা থেকে পেছনের চাকাতে বেশি চাপ প্রযুক্ত হবে। ভালো করে বুঝবে, এখানেও একটা কোশ্চেন থাকে যে গাড়ির, যে কোনো গাড়ি, তুমি বাইক বলো বা অন্য কোনো গাড়ি বলো, পেছনের চাকাটা মজবুত হয়, মোটা হয়, তাই না, কেন হয়, এর পেছনে সুন্দর একটা ফিজিক্স আছে। তো পেছনের চাকা কেন মজবুত হয়, তার কারণ কিন্তু এটা, এই যে ত্বরণটা প্রথমে গাড়ি যখন স্থির থাকে ত্বরণটা নিচের দিকে, উলম্ব বরাবর নিচের দিকে কাজ করে, কিন্তু যখন গাড়ি স্টার্ট তখন একটা ত্বরণ সৃষ্টি হয়, বা গাড়ির যখন বেগ ধীরে ধীরে বাড়ে তখন ত্বরণ সৃষ্টি হয়, তখন সেই ত্বরণ আপেক্ষিক অভিকর্ষজ ত্বরণটা তখন এরকম তির্যকভাবে বেঁকে যাচ্ছে, যে বেঁকে যাচ্ছে, তির্যকভাবে বেঁকে যাচ্ছে, ফলে পেছনের চাকাতে গিয়ে প্রথমে মিড বরাবর নিচে কাজ করছিল, গাড়ির যে মিডিল বরাবর নিচে কাজ করছিল, এবার পেছনের চাকাতে গিয়ে চাকার উপর বেশি প্রভাব পড়বে, তির্যক হয়ে যাচ্ছে, ফলে পেছনের চাকাটাকে কি হতে হবে, মোটা হতে হবে, মজবুত হতে হবে, ক্লিয়ার, এই কারণে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এখানে থিটার মান তোমরা বের করো, ট্যান থিটা কত হবে, ট্যান থিটা ইকুয়াল টু কত অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, এই পেন্ডুলামটা কত অ্যাঙ্গেলে বেঁকে যাবে, থিটা অ্যাঙ্গেলে। এবার এটা এ হলে বিপরীত বাহু, এটাও এ, তাই না, ট্যান থিটা মানে কি এ বাই জি, লম্ব বাই ভূমি, থিটার উল্টো দিকেরটা লম্ব আর জিটা এখানে ভূমি, এ বাই জি, গাড়ির ত্বরণ বাই অভিকর্ষজ ত্বরণ, প্রকৃত অভিকর্ষজ ত্বরণ, তো এটা হবে থিটা। ঠিক আছে, সূত্রগুলো মনে রাখো, প্র্যাকটিস করো, নিজে নিজে প্র্যাকটিস করো, না দেখে প্র্যাকটিস করো,
তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস বুঝে গেলাম। একটা বুঝলাম গাড়িতে থাকা পেন্ডুলাম কেন পেছনের দিকে ঝুঁকে যাচ্ছে, আর একটা বুঝলাম গাড়ির পেছনের টায়ার বা চাকা মজবুত মোটা কেন হয়, সেটা বুঝলাম। ওকে, এইবার আমরা কিছু অঙ্ক নিয়ে ডিসকাস করব। সবাই এই অঙ্কটা দেখো, খুব ভালো করে মন দিয়ে পড়ো। কি বলেছে অঙ্কে? বলেছে বৃষ্টির ধারা 4 কিমি/আওয়ার বেগে 4 কিমি/আওয়ার বেগে, ঠিক আছে, উল্লম্বভাবে নিচে পড়ছে। তেমন বৃষ্টির বেগ বলে দিয়েছে, তাহলে কি কি ভ্যালু দিয়েছে সেগুলো লিখে নাও। প্রদত্ত তথ্য, ঠিক আছে, প্রদত্ত তথ্য কি বলেছে দেখো। বৃষ্টির বেগ বলেছে ভেলোসিটি অফ রেন, বৃষ্টি নিচের দিকে পড়ছে উলম্ব বরাবর নিচের দিকে। আমরা যে কেসটা আলোচনা করেছি সেই কেসটাই, উলম্ব বরাবর নিচের দিকে পড়ছে বৃষ্টি, এবং তার বেগ কত? 4 কিমি/আওয়ার। আর কি বলেছে দেখো, এক ব্যক্তি অনুভূমিক রাস্তা দিয়ে 3 কিমি/আওয়ার বেগে হেঁটে যাচ্ছে। তাহলে ব্যক্তির বেগ বলে দিয়েছে, ভেলোসিটি অফ ম্যান বলে দিয়েছে, এবং সেটা কত? 3 কিমি/আওয়ার। এবার বলেছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করো, এবং সেটা তার ফর্মুলা আমরা জানি। তাহলে আমাদের এই দুটো তথ্য দেওয়া আছে, আমাদের বের করতে হবে ওমেগা, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ ওমেগা, এবং তার ফর্মুলা আমরা জানি, সেটা কি? ওমেগা = VR² প্লাস VM²। শুধু মান বসাও আর ক্যালকুলেশন করো, ঠিক আছে। তাই VR কত? 4 স্কোয়ার, VM কত? 3 স্কোয়ার। তাহলে আলটিমেটলি কত হলো দেখো, 4 × 4 = 16, 9, 25, অর্থাৎ 5 কিমি/আওয়ার। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম 5 কিমি/আওয়ার। আচ্ছা, আপেক্ষিক বেগ পেয়ে গেলাম, অভিমুখ বের করতে হবে। মান কিন্তু পেয়ে গেছি, অভিমুখটা বের করতে হবে। অভিমুখ কী করে বের করব? tan থিটা বের করব। আমি কি বলেছি, সবার উপর মানুষ সত্য, মানে মানুষের বেগটা উপরে, ব্যক্তির বেগটা উপরে, তার উপর কেউ নাই, তাই না? তাহলে ম্যানের ভেলোসিটি অফ রেন নিচে থাকবে। তাহলে ভিএম কত? ভিএম হচ্ছে কত? 3, 4, ভিআর কত? ভিআর 4। এবং এখান থেকে থিটা বের করতে পারবে, থিটা = tan ইনভার্স 3/4। এই থিটার ভ্যালুটা কি বোঝাবে? অভিমুখ বোঝাবে। তোমাকে বলতে হবে থিটার মান এখান থেকে বের করতে পারবে, যদি ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করো, এর একটা মান বেরোবে, ঠিক আছে। তো থিটার মান যাই হোক কিছু একটা বেরোবে, বলবে উলম্বের সঙ্গে বৃষ্টি থিটা কোণে বেঁকে যাবে, তির্যক হয়ে পড়বে। ওকে, চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্ক কী বলেছে আমরা দেখে নিই। আচ্ছা, তোমরা অঙ্কটা ভালো করে পড়ো। কি বলেছে অঙ্কের মধ্যে? বলেছে এক ব্যক্তি অনুভূমিক রাস্তা দিয়ে ঘন্টায় 2 কিমি বেগে হাঁটছে। তাহলে ব্যক্তির বেগ কিন্তু বলে দিয়েছে ভেলোসিটি অফ ম্যান, এবং সেটা বলেছে 2 কিমি/আওয়ার, ঘন্টায় 2 কিমি বেগে হাঁটছে। তার মনে হচ্ছে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, তার মনে হচ্ছে বৃষ্টি ঘন্টায় 2 কিমি বেগে উলম্বভাবে নিচে পড়ছে। এটা মনে হওয়া বেগ, মাথায় রাখবে, মনে হওয়া বেগ সবসময় আপাত বেগ, প্রকৃত বেগ নয়, অর্থাৎ আপেক্ষিক বেগ। মনে হওয়া বেগটা কি এখানে? আপেক্ষিক বেগ। তার মানে এখানে কিন্তু বৃষ্টির আপেক্ষিক বেগ ওমেগা বলে দিয়েছে। ওমেগা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, এবং সেটা কত বলেছে? 2 কিমি/আওয়ার। ওমেগা বলে দিয়েছে, এবং এটা বলেছে এই বেগটা, মানে এই ওমেগাটা, বৃষ্টি কিভাবে পড়ছে। অ্যাকচুয়ালি বৃষ্টি কিভাবে পড়ে? আমাদের দিকে আসে, তাই না? তির্যকভাবে পড়ে। মনে হওয়া বেগটা কেমন হয়? আমরা বৃষ্টি যদি প্রকৃতভাবে নিচের দিকে পড়ে উলম্বভাবে, আমরা যদি সামনের দিকে হেঁটে যাই, তাহলে আমাদের মনে হবে বৃষ্টি তির্যকভাবে পড়ছে আমাদের দিকে। কিন্তু এখানে তির্যকভাবে পড়ছে না, মনে হওয়া বেগটা উলম্বভাবে পড়ছে। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্কটা। মনে হওয়া বেগটাই কেমন? উলম্ব। যদি আমরা ডায়াগ্রাম অঙ্কন করি, দেখো ব্যক্তি কোন দিকে যাচ্ছে? সামনের দিকে, ঠিক আছে, ভেলোসিটি অফ ম্যান। কিন্তু ওমেগাটা কোন দিকে আছে? এর আগে ওমেগা ছিল এইভাবে বেঁকে ছিল, এবার ওমেগা এটা। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ওমেগা বলে দিয়েছে। এবার চেয়েছে বৃষ্টির প্রকৃত বেগ মানে ভেলোসিটি অফ রেন চেয়েছে, এবং কোন দিকে বৃষ্টি কোন দিকে অ্যাকচুয়ালি পড়ছে। সাধারণ কেসে বৃষ্টি উলম্বভাবে নিচের দিকে পড়ে এবং আমাদের মনে হয় বৃষ্টি সামনে থেকে আসছে, কিন্তু এই কেসটা একটু অন্যরকম। কেমন কেস বলেছে, বৃষ্টি আমাদের মনে হচ্ছে বৃষ্টি লম্বভাবে পড়ছে, মনে হয় বেগটা লম্বভাবে পড়ছে, তাহলে বৃষ্টির প্রকৃত বেগ কোন দিকে হবে সেটা বুঝতে হবে আমাদের, তাই না? আচ্ছা, এইবার আমরা ধীরে ধীরে রিচ করব, এটাতে এগোবো। তার আগে তোমরা ভিডিওটা পজ করে একটু ভাবো, তাহলে মজা পাবে অঙ্কের। ওকে, দেখো ম্যানের ভেলোসিটি বলেছে এটা বলেছে বৃষ্টির আপেক্ষিক বেগ, বৃষ্টির প্রকৃত বেগ চেয়েছে। এবার তোমরা বলো, এই যে বৃষ্টির প্রকৃত বেগ আমরা কখন পেতে পারি, এই বেগটা কখন হতে পারে? জাস্ট বোঝার চেষ্টা করো, এই দিকে বেগ কখন হতে পারে, এটা কিন্তু বুঝতে হবে আমাদের। একটু ভাবো, অঙ্কটা নিয়ে একটু ভাবো, ব্রেনটাকে ইউজ করো, দেখো কি হচ্ছে। এইখানে কি বলেছে, তার মনে হচ্ছে বৃষ্টি ঘন্টায় 2 কিমি বেগে উলম্বভাবে নিচে পড়ছে। মনে হওয়া বেগ, এই মনে হওয়া বেগটা কি? এটা হচ্ছে আপেক্ষিক বেগ, আর এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান, সামনের দিকে হাঁটছে। একটু আমরা ভাবি, ব্রেনটাকে ইউজ করি, কিভাবে হতে পারে, কখন এটা হতে পারে। অ্যাকচুয়ালি কি হয়, যখন আপেক্ষিক বেগ বের করব, এটা আমরা লিখে নিই যে আপেক্ষিক বেগ কি লিখব, ব্যক্তির সাপেক্ষে, এখানে লিখছি ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, মানে এটাই তো আপেক্ষিক বেগ, বৃষ্টির বেগ। এটা অ্যাকচুয়ালি ওমেগা ইকুয়াল টু যার সাপেক্ষে ব্যক্তির সাপেক্ষে ব্যক্তির বেগ বাদ দিব, ভি এম বাদ, কার থেকে বাদ দিব, ভি আর থেকে, ভেলোসিটি অফ রেন থেকে বাদ দেব। এটা তো সবাই জানি আমরা, তাই না? এইটা তোমরা করো আগে। করার পরে এইবার এক কাজ করি, আমরা ভিএমটাকে এইদিকে আনি, ভিএমটাকে আমরা বাম দিকে আনছি, ঠিক আছে? অথবা এরকম করতে পারি, এখান থেকে ওমেগাটাকে ওইদিকে নিয়ে চলে যেতে পারি। আমাদের প্রকৃত বেগটা ভিআরটা বের করতে হবে। কী বের করতে হবে? ভিআর বের করতে হবে। তাহলে ভিআর যদি রাখতে হয়, তাহলে ভিএমটাকে বাম দিকেই আনতে হবে। বাম দিকে আনলে এটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, ভিএম প্লাস ওমেগা ইকুয়াল টু কী হবে? ভিআর। এটা সবাই বের করতে পারবে আশা করি। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে খুব ইম্পর্টেন্ট। এটাই আমাদের বলে দেবে যে বৃষ্টির প্রকৃত বেগ কোন দিকে কাজ করছে। ওকে, আচ্ছা, বা এখান থেকেও আমরা বের করতে পারবো বৃষ্টির মানে প্রকৃত বেগ, মানে ভিআরের মানটা বের করতে পারবো। ভিআরের মান কী করে বের করব? দেখো ভিআরের মান কী করে বের করব, দুটো জিনিসের যোগফল, ভিএম এবং ভি ওমেগার যোগফল। আর যোগফলের মান তোমরা সবাই জানো, যোগফলের মান কত হয়, তাহলে ভি আর হয়ে যাবে রুট ওভার, ঠিক আছে, ভিএম স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তারপরে কী হবে, তারপরে তোমরা লিখতে পারো প্লাস 2 ভিএম ওমেগা কস 90। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কস 90 মানে 0, তাই আমরা ওটা বসাবোই না। দুটো ভেক্টর যদি লম্ব থাকে, ভিএম ভেক্টর আর ওমেগা ভেক্টর লম্ব ভেক্টরের যোগফল যদি বের করতে হয়, যোগফলের মান, তাহলে কী হবে, সেই মানটা হচ্ছে রুট ওভার ভিএম স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে বোঝা গেল, আমরা এখানে কস 90 মান 0, তাই আমরা বসাবো না। এবং এটা তোমরা আশা করি সহজেই বের করতে পারবে, তোমরা বের করবে এটা। ভিএম এর মান বসাও। আচ্ছা, বসিয়ে দিচ্ছি আমি। ভিএম এর মান কত? 2। তোমরা একটু চেক করবে, আমার ভুল হতে পারে। ওমেগার মান 2 প্লাস, তাহলে এটা হয়ে যাবে, এটা কত হচ্ছে, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 4 মানে 8 যদি হয়, 8কে আমরা লিখতে পারবো 2√2। কি লিখতে পারবো? 2√2। তোমরা একটু চেক করে নাও 2√2 হচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা কিন্তু বৃষ্টির আপেক্ষিক বেগ, বৃষ্টির প্রকৃত বেগ পেয়ে গেলাম। এবার দিকটা বের করতে হবে। দিক দেখো, ভিএম আর ওমেগার যোগফল কি? ভিআর। তাহলে আমরা যোগফল করে দিই। যোগফল করা মানে কি?
ভিএম আর ওমেগা, এই জায়গাটা বোঝো, ভিএম আর ওমেগার যোগই হচ্ছে কি ভিআর, প্রকৃত বেগের সমান। তার মানে এখানে দিক কোন দিকে হবে, এই দুটোকে যোগ করব, যোগ করে কর্ণ তৈরি করব, এই কর্ণটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি ভিআর, যোগফল ভেক্টর, লব্ধি ভেক্টর। তাহলে এটা হয়ে যাবে ভিআর। ওকে, ভিআর পেয়ে গেলাম, বাস। এটা উলম্ব, এই যে উলম্ব, ওকে। আর এইটা ভিআর, এই যে ডটেড লাইন দিয়ে যুক্ত করো। তাহলে উলম্বের সঙ্গে কিভাবে পড়ছে বোঝাই যাচ্ছে, থিটা অ্যাঙ্গেলে পড়বে। এবার সামনের দিকে না, পেছন দিক থেকে যদি আসে, ধরো আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি, আর বৃষ্টি যদি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে পেছন দিক থেকে আসে, তাহলে বৃষ্টি আমাদের কাছে মনে হবে বৃষ্টি লম্বভাবে পড়ছে। এই যে পেছন দিক থেকে আসে, ব্যক্তি সামনের দিকে হেঁটে যাচ্ছে আর বৃষ্টি এইভাবে আসছে, বৃষ্টি প্রকৃতভাবে এইভাবে আসছে, তখন মনে হবে বৃষ্টি উলম্বভাবে পড়ছে, মনে হওয়া বেগটা কি উলম্ব। তো যাই হোক, আমরা পেয়ে গেলাম এই থিটার মান তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবে, করে নাও। ট্যান থিটা ইকুয়াল টু, দেখো থিটার উল্টো দিকেরটা কি, এটা যদি ভিএম হয় এটাও ভিএম হবে, তাই না? আর এটা কি ভূমি, এটা লম্ব। ট্যান থিটা মানে কি ভিএম লম্ব, আর এটা ভূমি ওমেগা। তাহলে লম্ব কত, ভিএম কত 2, ওমেগা কত 2, 2/2 1, আর ট্যান কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি মান 1। তাহলে অ্যাঙ্গেলটাও পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে উলম্বের সঙ্গে বৃষ্টি পেছন দিক থেকে কত অ্যাঙ্গেলে পড়বে, কত অ্যাঙ্গেলে আমাদের দিকে আসবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের দিকে আসবে। তো এবার তোমরা বলো অঙ্কটা কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটাও আমাকে জানাও। ওকে, এরপরে আমরা পরের অঙ্কটা দেখে নিই। আচ্ছা, অঙ্কটা খুব ভালো করে দেখো কি বলেছে। একটি গাড়ির ছাদ থেকে একটি সরল দোলক ঝোলানো আছে, আলোচনা করেছে অলরেডি। গাড়িটির ত্বরণ কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এখানে, ঠিক আছে। তো গাড়িটা সরলরেখা বরাবর 10 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে চলছে। দোলকটি উলম্ব রেখার সঙ্গে কত কোণে আনত থাকবে। তাহলে গাড়ি যাচ্ছে সামনের দিকে এ ত্বরণ নিয়ে, এই দোলকের উপর অভিকর্ষজ ত্বরণ নিচে কাজ করবে জি। তাহলে আপাত অভিকর্ষজ ত্বরণ কি হবে, আপাত অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম ইকুয়াল টু, তোমাদের বলেছি জি মাইনাস এ, এটা হবে। অর্থাৎ মাইনাস এ আঁকতে হবে, মাইনাস এ কোন দিকে, পেছনের দিকে। এটা হচ্ছে মাইনাস এ, প্লাস এ সামনের দিকে, মাইনাস এ পেছনের দিকে। আশা করি এতক্ষণ এগুলো ক্লিয়ার হয়ে গেছে, বুঝে গেছো। আমরা একটা সামান্তরিক তৈরি করব, দেখতেই পাচ্ছ এই সামান্তরিকে কর্ণ আঁকবো, এই কর্ণটা হয়ে যাবে জি প্রাইম, ঠিক আছে। তাহলে এই পিণ্ড যে এখানে রয়েছে ও থিটা অ্যাঙ্গেলে বেঁকে যাবে, এই থিটা অ্যাঙ্গেলে বেঁকে যাবে। তো থিটা, ট্যান থিটার মান কত হবে, ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে এটা এ হলে এই বিপরীত বাহুটাও কি হবে এ, এটা এ হলে বিপরীত বাহুটা এ, কারণ এটা একটা সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, ঠিক আছে। তাহলে এ হচ্ছে লম্ব বাই ভূমিটা কি জি, ঠিক আছে। এই ধরনের অঙ্ক যদি থাকে তোমরা ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করবে, ডিরেক্ট, এত কিছু করার দরকার নেই, ছবি আঁকার দরকার নেই। তবে তোমাদের নিজেদের বোঝার জন্য ছবি কিন্তু আঁকতেই পারো, ঠিক আছে। আর তোমরা চাইলে ডিরেক্ট ইউজ করতে পারো ট্যান থিটা ইকুয়াল টু এ বাই জি, গাড়ির ত্বরণ বাই অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষণ কি পৃথিবীর ত্বরণ, পৃথিবী সবসময় আমাদের নিচে থাকে তাই নিচে আছে, তাই না। গাড়ি উপরে থাকে, গাড়ি উপরে আছে, বোঝা গেল। গাড়ি পৃথিবীর ওপরে আছে তাই গাড়ির ত্বরণ উপরে, পৃথিবী নিচে আছে পৃথিবীর ত্বরণ নিচে, ক্লিয়ার। তো এইখান থেকে তোমরা সহজেই বের করতে পারবে এর মান কত বলেছে 10, আবার জি এর মানটাও 10 ধরতে বলেছে, দেখো জি এর মানটাও 10 ধরতে বলেছে, 10/10 মানে 1। তাহলে থিটা ইকুয়াল টু এখান থেকে কত আসবে 45 ডিগ্রি। তাহলে দোলকটা প্রথমে এরকম ছিল, এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কী হবে, পেছনের দিকে ঝুঁকে যাবে, ক্লিয়ার। তো তোমাদের কেমন লাগলো এই অধ্যায় বা এই লেসন বা এই টপিকটা, এটা অ্যাকচুয়ালি এই টপিকের নাম হচ্ছে আপেক্ষিক বেগ বা আপেক্ষিক ত্বরণ, কেমন লাগলো জানাও। এরপরে আমরা আলোচনা করব নৌকোর গতি নিয়ে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নৌকোর গতি নিয়ে আলোচনা করব, তারপরে ভিডিওতে আমরা আলোচনা করব প্রাসের গতি নিয়ে। ওকে, তোমরা ভিডিওগুলো দেখো এবং নিজেদের জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ করো, সামনে এগিয়ে চলো, বাই।